আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন সকালে শুনানির পর সিএমএম আদালতে মঞ্জুর। নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের ষষ্ঠ দিনের মতো অবস্থান, মেয়র করার দাবিতে মিছিল বিক্ষোভ। দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, সর্বনিম্ন প্যাকেজ ৪,২০০ টাকা। সাম্য হত্যা মামলায় ২২ মের মধ্যে অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ, পুলিশের গড়িমসির অভিযোগ। এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো অপরাধ বলছে বিএনপি, অপরাধীর বিচারে বাধা সৃষ্টি বন্ধু প্রতিবেশীর কাজ নয় মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত ৫,০০০ টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন। নুসরাত ফারিয়ার আইনজীবী জানিয়েছেন আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। শাকের আদনানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। গত ১৮ মে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ১৯ মে তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। ২২ মে জামিন শুনানি দিন ধার্য থাকলেও দুদিন এগিয়ে আজ শুনানি করেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার রিপোর্টটা আদালতে দাখিল করেছিলেন। দাখিল করার পরিপ্রেক্ষিতে আদালত তার আইনজীবীরা যারা ছিল তারা যেহেতু তদন্ত রিপোর্টটা চলে এসেছে, প্রতিবেদনটা চলে এসেছে, তারা জামিনের দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত দেওয়ার ফলে বিজ্ঞ আদালত আজকেই মামলাটি তার জামিন দরখাস্তটি শোনার আমল নেন এবং ব্যবস্থা করেন। তো উভয়ের বক্তব্য এবং প্রতিবেদন দেখে বিজ্ঞ আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পুলিশ রিপোর্ট পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে ৫,০০০ টাকার মুচলেকায় নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর হয়। ঘটনার সময় উনি কানাডাতে অবস্থান করেছিলেন। সেই সমস্ত আমরা ভিসা, পাসপোর্ট সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আয়ুষ সাহেবকে নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদন দাখিল করার জন্য। সেই কারণে বিজ্ঞ আদালতে আয়ুষ সাহেব আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সাপেক্ষে আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আমরা আশা করেছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গত বছরের ৯ জুলাই নুসরাত ফারিয়া কানাডা গিয়ে ১৪ আগস্ট দেশে ফেরেন বলে জানান তার আইনজীবী। অভিনেত্রীর গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নেটিজেনরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সকালে অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সেখানে আছেন শাকের আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কখন নাগাদ কারাগারে পৌঁছাতে পারে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে যে প্রশ্ন করেছেন যে কখন নাগাদ কাগজপত্র যাবে কারাগারে, তো আমরা এর মধ্যে সকালে আপনারা জানেন যে যদিও এর জামিন শুনানি ২২ তারিখ ছিল, তবে ভাটারা থানার যে যিনি তদন্ত কর্মকর্তা, যিনি তদন্ত করছেন, তিনি সকালে এটি ব্যাংকের প্রতিবেদন জমা দেন এবং তিনি নুসরাত ফারিয়া, চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া ওই সময়ে ১৯ জুলাই যখন ঘটনা, তিনি তখন দেশের বাইরে অর্থাৎ কানাডায় ছিলেন বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং এরপরে তাদের সকলের দুই পক্ষেরই জামিন শুনানি হয় এবং জামিন হয়
এবং আসলে কাগজপত্র এখান থেকে আসলে প্রস্তুত করা হয়েছে এবং এখানে প্রথমে আসলে ঢাকা ট্রিটমেন্ট কোর্সে যাবে হচ্ছে, আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগার যে কেরানীগঞ্জ যে কারাগার রয়েছে সেখানে, এবং সেখান থেকে ফরওয়ার্ডিং হয়ে তারপরে কাশিমপুর যে কারাগারে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। তবে আমরা রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ দুই আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং রিপোর্টও আপনারা দেখেছেন। তো দুই আইনজীবী যেটি বলছেন যে খুব দ্রুতই তিনি মুক্তি পাবেন এমনকি আশা করা হচ্ছে। তো এর মধ্যে আসলে প্রসেসিং দুইটা, আসলে একটা পদ্ধতি হচ্ছে যে যদি অন্যান্য আসামির সঙ্গে বা অন্যান্য অভিযুক্তের সঙ্গে যদি কাগজটি নুসরাত ফারিয়ার জন্য পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, তাহলে হয়তো একটু সময় লাগবে। আর যদি শুধু ওই কাগজটি, শুধু নুসরাত ফারিয়ার কাগজটি যদি আলাদাভাবে নিয়ে যাওয়া হয় তাহলে সময় খুব একটা লাগার কথা নয়। তো সেক্ষেত্রে আসলে ঢাকা কেরানীগঞ্জের যে কারাগার রয়েছে কিন্তু সেখান থেকে ফরওয়ার্ডিং হয়ে সেখান থেকে অনুমোদন হওয়ার পরেই কিন্তু গাজীপুরে যে কাশিমপুর কারাগার যেখানে নুসরাত ফারিয়া রয়েছেন সেখানে গিয়ে পৌঁছাবে এবং তারপরে তিনি মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তো আসলে দুই পক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবী আমাদেরকে এমনকি জানিয়েছেন। ধন্যবাদ। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। সেখানে আছেন লায়লা নওশীন, যাচ্ছি তার কাছে। নওশীন, ইশরাক হোসেনের সমর্থকদের ষষ্ঠ দিনের কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে নগর বৃষ্টি এসেছে, বৃষ্টির মধ্যেও কিন্তু নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের যে অবস্থান চলছে এবং তারা কিন্তু সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে অবস্থান কর্মসূচি আজকে পালন করছে সকাল থেকে। এখানে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে এখানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক গোষ্ঠীর বিভিন্ন যে শিল্পী তারা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে কিন্তু এখানে যে অবস্থানরত যে নেতাকর্মীরা আছে তাদেরকে উৎসাহ প্রদান করছে এবং সকাল থেকে এখন পর্যন্ত এই বৃষ্টির মধ্যেও কিন্তু ইশরাকের সমর্থকরা তারা এখানে অবস্থান করছেন এবং একদল নগর ভবনের ভেতরে যে ফটক সেই ফটকের ভেতরে কিন্তু একদল অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা আসলে বলছে যে হাইকোর্ট যে রায় দিয়েছে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, সেই রায় কেন সরকার বাস্তবায়ন করছে না, অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পাঠ করানো পর্যন্ত তারা সাধারণ মানুষ, যারা সাধারণ যে সমর্থকরা আছেন ইশরাকের, তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং একই সাথে তারা ইশরাককে মেয়র হিসেবে শপথের পাশাপাশি অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনেরও কিন্তু দাবি জানিয়েছে এখান থেকে সমর্থকরা। এবং এখানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইথুন বাবু, তোশিবা সহ বিভিন্ন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জাতীয়তাবাদী সাংস্কৃতিক যে দল আছে সেই জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের শিল্পীরা এসে এখানে সঙ্গীত পরিবেশন করছে এবং তারা এখানে অবস্থানরত নেতাকর্মীদের উৎসাহ প্রদান করছে এবং বৃষ্টির মধ্যে তারা অবস্থান করছে। তারা বলছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ না করা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ। নওশীন, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করেছে স্টারলিংক। স্টারলিংক রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬,০০০ টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজের খরচ ৪,২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪২,০০০ টাকা এককালীন খরচ হবে গ্রাহকদের। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে স্টারলিংক দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করল। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ২২শে মে পর্যন্ত কোনো অগ্রগতি না হলে অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই হত্যাকাণ্ড নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা প্রচারণা বন্ধে দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা অভিযোগ করেন, সাম্য হত্যার মূল আসামিদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়িমসি করছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে গড়িমসি, গাফিলতি সহ এবং হচ্ছে যে হয়তোবা খুনিকে বাঁচানোর জন্য চেষ্টাও করা হতে পারে, সেটা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না।
কিন্তু আমরা এটাকে গাফিলতি হিসেবেই ধরে নিচ্ছি। এখন তারা তৎপর হলে আশা করি আসামি এখন পর্যন্ত ধরা পড়ার কথা। দ্রুততার সাথে আমাদেরকে আশ্বস্ত করতে হবে, সারা জাতিকে আশ্বস্ত করতে হবে যে শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু হয়েছে। রাজধানীর মাটিকাটা এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে অবৈধ অস্ত্র, গোলা বারুদ সহ হিটলু বাবু গ্যাংয়ের 10 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে ভোর 5টায় অভিযান চলাকালে গ্যাং সদস্যরা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে সেনা সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প সদস্যরা। বিশেষ এই অভিযানে 3টি স্বয়ংক্রিয় পিস্তল, রিভলভার ও 28 রাউন্ড গুলি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। ভারত থেকে পুশিন ঠেকাতে সার্বক্ষণিক টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। বাংলাদেশ ভারত সুন্দরবন সীমান্তে পুশিন সহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধেও সক্রিয় সীমান্তরক্ষী বাহিনী। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন যেমন সুন্দর তেমনি দুর্গম ও গহীন। সমুদ্রের তীরবর্তী এই বনকে জালের মতো জড়িয়ে রয়েছে ছোট বড় অসংখ্য নদী, সামুদ্রিক স্রোতধারা, কাদা চর, খাড়ি এবং দ্বীপমালা। অপূর্ব এই বনের দুর্গমতার সুযোগ নিয়ে সক্রিয় মানব পাচার, চোরাকারবারি সহ আন্তঃসীমান্ত অপরাধী চক্র। বড় একটা গ্যাপ ছিল, যেটা একটা বিগ চোরাচালানি রুট ছিল। সো বয়াসিংটা হয়ে যাওয়াতে বেসিক্যালি আমাদের সমস্ত সাইটটাই আমরা কভার করতে পেরেছি এবং স্ট্র্যাটেজিক্যালি আমাদের জায়গাটা আরও সিকিউর হয়েছে। ফেন্সিডিল বা ন্যারকোটিক্সগুলো সবচেয়ে বেশি প্রোডাকশন তারা দেয় তাদের নিজেদের দেশেদের জন্য না, আমাদের জন্য। সো আমরা বেসিক্যালি এটাকেই প্রিভেন্ট করি। নতুন আরেক সমস্যা যুক্ত হয়েছে সুন্দরবনের দুর্গম সীমান্তে ভারতের পুশিন। সাতক্ষীরা অঞ্চলে বিজিবির 17 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, পুশিন প্রতিরোধে 24 ঘন্টা টহল দিচ্ছেন তারা। কিভাবে এখন পুশিনটাকে ঠেকাচ্ছে? ইউজুয়ালি আমার আন্ডারে এখন টোটাল 17টা বিওপি আছে, স্প্রেডিং অ্যালং অলমোস্ট 87 কিলোমিটার্স। সো এইটাকে আমরা দিন রাত আমাদের পেট্রোলিং হচ্ছে, প্রত্যেকটা বিওপি আমরা 24/7 পেট্রোল করছি। বিজিবি 17 ব্যাটালিয়নের 3টি ভাসমান সহ 21টি বিওপি ও 3টি স্পেশাল ক্যাম্প রয়েছে। নৌসীমান্তে ভারতের সীমান্তরক্ষীদের অনেক বিওপির বিপরীতে বাংলাদেশের বিওপির সংখ্যা অনেক কম। নৌসীমান্তে ভাসমান যেসব বিওপি রয়েছে সেখানেও ভারতের আধিপত্য। বাংলাদেশের মাত্র 3টি বিওপি রয়েছে। ভারতের ভাসমান বিওপিগুলো চলাচল করতে পারলেও বাংলাদেশেরগুলো চলাচল করতে পারে না। এরকম অসম শক্তি নিয়েই চলছে বিজিবির সীমান্ত রক্ষা। সুন্দরবনের নীলডুমুর থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন সাদ্দাম শিশুটির মুখ চেপে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থা আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বলে নির্বাচন পেছানোর প্রয়াস চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবকিছু বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না, এই মন্তব্য করে তিনি বলেন, সংস্কার আর নির্বাচনকে সামনাসামনি না দাঁড় করিয়ে দেওয়া অপরাধ। রাহুলের রিপোর্ট। প্রায় প্রতিদিনই বিভিন্ন আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিভিন্ন ইস্যু নিয়েই কথা বলেন তিনি। আমরা মনে করি যে একটা রাষ্ট্র
যে রাষ্ট্র 3 দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে। আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম, যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। সংস্কার আর নির্বাচন নিয়েও কথা বলেন নজরুল ইসলাম খান। আবার একটা শুনতেছি নতুন কথা, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনও করতে হবে। নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে জাতীয় নির্বাচনের জন্য। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আর একটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে। নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজেদের জায়গায় ফিরে যাওয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মরত 44 জন আমলা এবং প্রশাসনের 50 কর্মকর্তার নাম প্রকাশ করে জুলাই ঐক্য। শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। 31 মের মধ্যে তালিকায় উল্লেখিত দোসরদের শ্বেতপত্র প্রকাশ, চাকরিচ্যুতি, 3 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন, ছাত্র জনতার বুকে গুলি চালানো নির্দেশ প্রদানকারীদের সম্পদ জব্দ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সহ 8 দফা দাবি জানানো হয়। ফেসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পান। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল, কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি টের পেয়ে পাইলট তাৎক্ষণিক প্লেনটি জরুরি অবতরণ করেন। প্লেনটিতে 5 শিশুসহ 291 জন আরোহী ছিলেন। ফ্লাইটটি আকাশে তেল পুড়িয়ে ওজন কমিয়ে সকাল 8:15টার দিকে জরুরি অবতরণ করে। উড়োজাহাজের সব আরোহী নিরাপদে আছেন। চাঁদপুর হাইমচর সড়কের পুরান বাজার সেতু থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। বৃষ্টির দিনে রাস্তার গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনা আশঙ্কা আরও বেড়ে যায়। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুর জেলার অন্যতম ব্যস্ত সড়ক চাঁদপুর হাইমচর সড়ক। পুরান বাজার সেতু থেকে দোকানঘর পর্যন্ত পৌরসভার আওতাধীন, আর দোকানঘর থেকে হরিণা পর্যন্ত সড়ক বিভাগের। 2 বিভাগের আওতায় হওয়ায় রাস্তার মেরামত করা জটিল হয়ে পড়েছে। কোনো বিভাগের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে না। পেশেন্ট নিয়ে যদি হাসপাতালে যাইতে হয়, ইমার্জেন্সি যাইতে পারে না কেউ, কারণ যে অবস্থা রাস্তার, মানুষ এই রাস্তা দিয়ে গেলে যে সুস্থ থাকে হ্যাঁ অসুস্থ হয়ে যায়। গাড়ি মারি চানো উল্টে যায়, গাড়ি ফল্টি খেয়ে যায়, মানুষ অ্যাক্সিডেন্টে যায়, মানুষ অনেক দুর্ঘটনা ঘটনা ঘটে যায়। একদিন কাম করলে আরেকদিন ভাঙে যায় গাড়ি, মনে হয় না একদিন পরের দিন আবার কাম করার লাগে, কাম করে আরো হয়ে যায় গাড়ি। ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা খুব কষ্টদায়ক, এবং আমাদের গর্ভবতী মায়েরা, মহিলারা, বৃদ্ধ মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে আইতে যাইতে এই খুব কষ্ট অসুবিধা। সড়ক বিভাগ বলছে রাস্তার কাজ খুব শিগগিরই শুরু হবে। দোকানঘর থেকে হাইমচর পর্যন্ত যে রাস্তাটা আছে আমরা মাইনর থেকে টেন্ডার করছি এবং 2টার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর একটা টেন্ডারে আছে, সে টেন্ডার কমপ্লিট হলে এই কাজ শুরু করে দেব। চাঁদপুরের হাইমচর, ফরিদগঞ্জ, রায়পুর এই 3 উপজেলার মানুষ এই পথেই প্রতিদিন যাতায়াত করে। তাদের দাবি দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হোক। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
কুষ্টিয়ার তামাক প্রবণ এলাকায় ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক। এবার বীজ ধানের ব্যাপক ফলন ভালো হওয়ায় এ ধান আবাদে ঝুঁকছেন কৃষক। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফকিরাবাদ এলাকার 10 জন কৃষক প্রথমবারের মতো 30 বিঘা জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রিধান 50, ব্রিধান 89 সহ বেশ কয়েকটি জাতের ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে ভালো ফলন পেয়েছেন। 1 বিঘা জমিতে 20 মণ ধান যদি হয়, সেখানে 20 মণ ধানের দাম যদি 1500 করে হয়, এই ধানটা হবে 30, মানে 3000 টাকা, ডবল হয়ে গেল। এনার ধানটা ফাইন হয়েছে, ধানটা দেখা যাচ্ছে তো ভালো ফলন হবে এখন কাটার সময়। বীজ ধান চাষে বেশি লাভ দেখে অন্য কৃষকও আগ্রহ দেখাচ্ছেন বীজ ধান চাষে। বীজ ধানে অত্যন্ত পরিমাণ লাভজনক পাচ্ছে, কারণ বাইরে অন্য ধান মূল্য কম, এই ধানটার মূল্য বেশি। বিঘা প্রতি প্রায় 20 থেকে 22 মণ, 50-60 হাজার টাকা বিঘা প্রতি। মানসম্মত বীজ ধান আবাদে কৃষকদের সহযোগিতা করা গেলে বীজ ধানের সংকট যেমন কমবে, তেমনি নিজ চাহিদা মিটিয়ে বাজারজাতকরণ করে অধিক লাভবান হবেন বলছেন কৃষিবিদরা। প্রত্যায়িত বীজ উৎপাদন করব, তাহলে পর্যায়ক্রমে ওইভাবে ওই ট্যাগ সংযুক্ত ট্যাগ দিয়ে আমাদের অফিসে আবেদন করতে হবে এবং জেলা বীজ পত্তন অফিস যথাযথ আবেদনের প্রেক্ষিতে মাঠ পরিদর্শনের মাধ্যমে মাঠ পত্তন দেবে, পরবর্তীতে তারা এই বীজটা বাজারজাত করতে পারবেন। মানসম্মত বীজ উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে সকল পরামর্শের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে বীজ প্রত্যয়ন অফিস। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল ও খালের গতিপথ পরিবর্তন করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও তা বন্ধে উদ্যোগ নেয়নি প্রশাসন। তবে খালটি দখলমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শিল্পায়নের আগ্রাসন ও প্রভাবশালীদের দখল দূষণে বহু আগেই নিজস্বতা হারিয়েছে শ্রীপুর উপজেলার লবলং খাল। এবার খালটির অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে নয়াপাড়া গ্রামের অংশের গতিপথ রোধ করে নির্মাণ করা হয়েছে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংস কারখানা। শুধু তাই নয়, খালের উপর নির্মাণ করা হয়েছে স্থায়ী ব্রিজ। শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলার পানি নিষ্কাশনের অন্যতম এই পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। আগে খালটা নাই, এখন আর কি চিকন একটা ড্রেন হয়ে গেছে। গরু দোয়াইছি, এটাই দেখছি। মাছ টাছ মারা যায় না, খালের মধ্যে পচা পানি, দুর্গন্ধ। জলজ জীববৈচিত্র্য রক্ষায় খালটি দখলমুক্ত করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। নদী, খাল, জলাশয় এগুলো হচ্ছে জলজ জীববৈচিত্র্যের আধার। এগুলোর যদি আমরা শ্রেণী পরিবর্তন করি, গতিপথ পরিবর্তন করি বা প্রবাহ বন্ধ করে দেই, তাহলে এগুলো জীববৈচিত্র্য শূন্য হয়ে যাবে। আর জীববৈচিত্র্য শূন্য হলে আমাদের যেই পরিবেশ সম্মতভাবে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস থেকে আমরা বঞ্চিত হব। সীমানা নির্ধারণ সহ খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আগের বাউন্ডারি ওয়ালটা মনে হয় যেন কিছু অংশ খালের অংশে চলে গেছে, সেটা সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করলে 100% নিশ্চিত হবে। এই ফ্যাক্টরগুলো যেহেতু কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এই ফ্যাক্টরগুলো নেক্সট অপসারণ করাটাই হচ্ছে আমাদের নেক্সট পদক্ষেপ। এর জন্য আমরা তাদেরকে নোটিশ করব। প্রকৃতি পরিবেশ রক্ষায় দখলমুক্ত করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন সকালে শুনানির পর সিএমএম আদালতে মঞ্জুর। নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের ষষ্ঠ দিনের মতো অবস্থান, মেয়র করার দাবিতে মিছিল বিক্ষোভ। দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, সর্বনিম্ন প্যাকেজ 4200 টাকা।
সাম্য হত্যা মামলায় 22 মের মধ্যে অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ, পুলিশের গড়িমসির অভিযোগ। এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো অপরাধ বলছে বিএনপি, অপরাধীর বিচারে বাধা সৃষ্টি বন্ধু প্রতিবেশীর কাজ নয় মন্তব্য। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।